আসসালামু আলাইকুম। আজ রবিবার ২৬ জানুয়ারি ২০২৫। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে আজ পবিত্র শবে মেরাজ, পূর্ণ লাভের আশায় ইবাদত করবেন মুসল্লিরা। প্রবাসীদের সমস্যা নিয়ে মন্ত্রণালয়ে বিপিএন, সরকারিভাবে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস। ফেব্রুয়ারিতে ওমানে ইন্ডিয়ান কনফারেন্স, ভারত বাংলাদেশ বৈঠকের প্রত্যাশা। ১.৫ কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করতে হবে দাবি হাসনাত আবদুল্লাহর। ওমানে নিষিদ্ধ অক্ষয়ের ছবি তালিকায় যুক্ত হচ্ছে সৌদি ও কাতার। মালয়েশিয়ায় অপচিকিৎসা, বাংলাদেশি হাতুড়ে ডাক্তার সহ আটক ১০। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমান সহ গোটা মধ্যপ্রাচ্যে আজ পবিত্র শবে মেরাজ। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোববার রাত কাটাবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে এ মহামান্বিত রাতের আনুষ্ঠানিকতা শুরু হবে, চলবে ফজর পর্যন্ত। বিশেষ এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পুণ্য লাভের আশায় মিলাদ মাহফিল, নফল নামাজ, জিকির এবং কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন। পাশাপাশি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন নিয়ে আলোচনা হবে বিভিন্ন মসজিদে। শবে মেরাজের রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করেন। পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন। ইসলামের মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমে ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক ৫ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। পবিত্র শবে মেরাজ উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ওমানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি এবং বেসরকারি সব কর্মীরা ছুটির সুবিধা পাবেন। ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, যদি কোনো প্রতিষ্ঠান তাদের কর্মীদের এদিন কাজ করাতে চায় তাহলে তাদের অবশ্যই আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, অর্থাৎ এদিন কোনো কোম্পানি কাজ করাতে চাইলে কর্মীদের বাড়তি অর্থ দিতে হবে। অপরদিকে শবে মেরাজ উপলক্ষে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে কুয়েত। তবে ইসলাম আবির্ভাবের স্থান সৌদিতে শবে মেরাজের কোনো ছুটি নেই। এদিকে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে ছুটি সত্ত্বেও দূতাবাসের জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে আমিরাতের বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের কনসুলেট অফিস। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১.৫ কোটি প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন। বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তবে দুর্ভাগ্যজনকভাবে পরিবার পরিজন ফেলে দূর প্রবাসে কঠিন জীবন মেনেও প্রবাসীদের জীবনযাত্রার মানে আশানুরূপ উন্নতি হয়নি। এবার প্রবাসীদের প্রাপ্য মর্যাদা, ন্যায্য অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ কাজ করছে বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক বিপিএন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দেশমাতৃকার মায়া ছেড়ে দূর প্রবাসে বসে জোগাচ্ছেন রেমিটেন্স। সেই প্রবাসীদের অধিকাংশই নানা সমস্যায় জর্জরিত। গণমাধ্যমে প্রায় চোখে পড়ে তাদের নির্মমতার শিকার হওয়ার কথা। এদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ২ মাস আগে যাত্রা শুরু করে বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক বিপিএন। মাত্র ২ মাসেই অসংখ্য সমস্যার অভিযোগের স্তূপ জমতে থাকে বলে জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। এর আহ্বায়ক বাইজিদ আল হাসান বলেন, আমরা কাজ করতে গিয়ে বুঝতে পারি প্রকাশ্য মাধ্যমে আসার চেয়েও প্রবাসীদের কষ্ট বহুগুণ। প্রতিদিন অসংখ্য অভিযোগ আসছে, এর মধ্যে অধিকাংশই দেশে জমি জমা সংক্রান্ত, আবার বিদেশে গিয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এমন অভিযোগও আসছে অনেক।
প্রবাসীদের আইনগত সমস্যা, শ্রমিক অধিকার, অর্থনৈতিক সংকট, স্বাস্থ্যসেবা এবং দেশে ফেরত আসার পর তৈরি হওয়া নানা সংকটের কথা জানান তিনি। এর সমাধানে কার্যকরী পদক্ষেপ হিসেবে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের শরণাপন্ন হয়েছেন। বিপিএন থেকে জমাকৃত অভিযোগগুলো সরকার গুরুত্ব দিয়ে দেখবে বলে আশ্বাস দেওয়া হয়। একই সাথে প্রবাসীদের এই সমস্যাগুলো সমাধানে গুরুত্ব সহকারে কাজ করার কথা জানানো হয়েছে। স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখন ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান শারুতে। অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বাংলাদেশ বিরোধিতা এখন কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতাদর্শের মধ্যে সীমাবদ্ধ নয়, ভারতের সব দলের ক্ষেত্রে কম বেশি দৃশ্যমান হচ্ছে। গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনকে ভারতের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে গেছে। ফলে বিগত 16 বছরে দুই দেশের মধ্যে তথাকথিত বন্ধুত্বের যেসব উপাদান বিদ্যমান ছিল এখন তার অধিকাংশই অনুপস্থিত। তবে আসন্ন ইন্ডিয়ান ওশান কনফারেন্স ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। বৈঠকে সীমান্ত পরিস্থিতি, ভিসা, তিস্তা ইস্যু, গঙ্গা চুক্তি নবায়ন সহ দুই দেশের চলমান বিভিন্ন ইস্যু আলোচনায় আসতে পারে। বিস্তারিত প্রতিবেদনে। আগামী 16 ও 17 ফেব্রুয়ারি ওমানের মাটিতে আয়োজিত 8ম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। উভয় পক্ষ এই বৈঠকের বিষয়ে ইতোমধ্যে সম্মত হয়েছে এবং বৈঠকটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে কাজ চলছে। এ প্রসঙ্গে একটি কূটনৈতিক সূত্র বলছে, তৌহিদ জয়শঙ্করের বৈঠকে সীমান্ত উত্তেজনা, ভিসা ইস্যু, তিস্তা নদীর পানি বন্টন চুক্তি এবং গঙ্গা চুক্তি নবায়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় সফর করেন। উভয় পক্ষে আস্থা প্রকাশ করেছে যে দুই দেশের মধ্যে বিদ্যমান মতপার্থক্যগুলো আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধান সম্ভব। এবার ওমানের মঞ্চে এই বৈঠক দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। 8ম ইন্ডিয়ান ওশান কনফারেন্স শুধুমাত্র আন্তর্জাতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ আয়োজন নয়, বরং এটি দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও বড় সুযোগ হিসেবে কাজ করতে পারে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দেশের বাইরে থাকা 1.5 কোটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধার ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ একথা বলেন। তার স্ট্যাটাসটি হুবহু বলা হলো, দেশের বিভিন্ন জায়গায় ভোটার হালনাগাদ কর্মসূচি চলছে। পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করা আমার 1.5 কোটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, নির্বাচন কমিশনকে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রক্রিয়া জটিলতা ও তথ্যের ঘাটতি থাকার অজুহাতে পোস্টার ব্যালট বা ডাকযোগে ভোট দেওয়ার আইনি ব্যবস্থা থাকা সত্ত্বেও বিগত বছরগুলোতে তার বাস্তবায়ন হয়নি। ফলে নাগরিকদের বিশাল একটি অংশ নির্বাচনী ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এটা ফ্যাসিস্ট খুনি হাসিনার একটি চক্রান্ত ছিল। নির্বাচন কমিশন যদি প্রবাসী 1.5 কোটি যোদ্ধার ভোট প্রদান নিশ্চিত করতে না পারে, তাহলে আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। এতে আমি যদি একজনও হই, তবে এই বৈষম্যের বিরুদ্ধে লড়ে যাব। হাসিনা স্টাইলে কোনো নির্বাচন বাংলাদেশে আর হতে দেব না। নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য 24-এর গণ অভ্যুত্থানে প্রবাসী ভাইয়েরা এক অনন্য নজির স্থাপন করেছেন। নিশ্চিত শাস্তির বিধান জানার পরও আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে হাসিনার বিরুদ্ধে প্রবাসীরা রাস্তায় নেমেছিল, প্রতিবাদ জানিয়েছিল। অসহযোগ আন্দোলনে অকুণ্ঠ সমর্থন জানিয়ে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়ে স্বৈরাচারী হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে। সুতরাং এই বিশাল একটা অংশকে বাদ দিয়ে কোনো নির্বাচন মানি না। এক জনৈক কর্মকর্তা বলেছেন, প্রবাসীদের অনেকের আইডি কার্ড নেই, তো কি হয়েছে, প্রবাসীদের জন্য একটা পোর্টাল তৈরি করা হোক যাতে তারা সহজে ভোটার হতে পারেন। তাদের জন্য অ্যাডভান্স ভোটিং সিস্টেম চালু করা যেতে পারে। স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য প্রবাসী ভাই বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে, অন্যথায় আমরা বসে থাকব না। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।
সিনেমায় পাকিস্তান কিংবা কোনো মুসলিম দেশকে প্রতিদ্বন্দ্বী চিত্রে ফুটিয়ে তোলা নতুন কিছু নয়, যা দেখিয়ে রমরমা ব্যবসা করে গেছে ভারতের সিনে দুনিয়া। এবার তারই মাসুল গুনতে হচ্ছে, কারণ মুক্তির আগেই বিতর্কে পড়েছে অক্ষয় অভিনীত বলিউড ছবি স্কাইফোর্স, যার ফলে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে ছবিটি। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষয় কুমারের স্কাইফোর্স ছবিতে পাকিস্তানের প্রতি বিরূপ মনোভাব ফুটিয়ে তোলা হয়েছে, অর্থাৎ ভারত পাকিস্তানের দ্বন্দ্বকে গুরুতর আকারে আলোকপাত করা হয়েছে। সেই দ্বন্দ্ব ছবির মাধ্যমে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ুক তা চাইছে না মধ্যপ্রাচ্যের দেশগুলো। অতঃপর সিনেমাটি দেখা সমীচীন মনে করছে না, যার ফলে ভারতীয় এই ছবিটির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশগুলো। সৌদি আরব ছাড়াও আপাতত আরব আমিরাত, কাতার ও ওমানে ছবিটির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে জানা গেছে। এর আগে ঋত্বিক রোশনের ফাইটার ও অক্ষয় কুমারের রুস্তম সিনেমার মুক্তির আগেই বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছিল। অক্ষয়ের নতুন ছবির সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। সিনেমাটিতে অক্ষয় ছাড়াও রয়েছেন সারা আলী খান, নিমরত কৌর, শরদ কেলকার সহ আরও অনেকে অভিনয় করেছেন। कोई उसे ढूंढने की कोशिश क्यों नहीं कर रहा? लगता है आप सब उसे भूल गए। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এবং জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অভিযানে ভুয়া চিকিৎসা দেওয়ার অপরাধে এবং অনিবন্ধিত ওষুধ বিক্রির অভিযোগে 10 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। গত 23 জানুয়ারি কুয়ালালামপুরে 10টি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। এসব স্থানে চিকিৎসার নামে প্রতারিত হতেন বাংলাদেশি প্রবাসীরা। অনেক প্রবাসী স্থানগুলোকে ক্লিনিক হিসেবে বিবেচনা করতেন। ইমিগ্রেশন বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথভাবে পরিচালিত এই বিশেষ অভিযানে আটক করা হয়েছে 10 জন বাংলাদেশিকে। তাদের বয়স 31 বছর থেকে 50 বছরের মধ্যে। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান বলেছেন, এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয় 502 ধরনের অনিবন্ধিত ওষুধ জব্দ করেছে, যার মূল্য প্রায় 2,65,000 রিঙ্গিত বা 66 লাখ টাকা। জাকারিয়া বলেন, আটক বাংলাদেশিদের মধ্যে একজনের কাছে পরিষেবা খাতের অধীনে একটি অস্থায়ী কাজের ভিজিট পাস PLKS, 6 জনের কাছে নির্মাণ খাতের অধীনে PLKS ছিল। 2 জন অতিরিক্ত অবস্থান করেছিলেন এবং অন্য একজন বৈধ নথি ছাড়াই মালয়েশিয়ায় রয়েছেন। তিনি জানান, উদ্ধারকৃত ওষুধগুলো পর্যটক হিসেবে বাংলাদেশি নাগরিকরা নিয়ে আসেন। এর জন্য বহনকারীকে 200 থেকে 500 রিঙ্গিত বা 5,000 থেকে 12,000 টাকা প্রদান করা হয়। চিকিৎসা এবং ওষুধ প্রদান বাবদ রোগীদের থেকে 50 থেকে 200 রিঙ্গিত পর্যন্ত ফি নেওয়া হতো। গত 1 বছরেরও বেশি সময় ধরে এই ব্যবসা করে যাচ্ছিলেন প্রতারকরা। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান জাকারিয়া। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে আজ পবিত্র শবে মেরাজ, পূর্ণ লাভের আশায় ইবাদত করবেন মুসল্লিরা। প্রবাসীদের সমস্যা নিয়ে মন্ত্রণালয়ে BPN, সরকারিভাবে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস। ফেব্রুয়ারিতে ওমানে ইন্ডিয়ান কনফারেন্স, ভারত বাংলাদেশ বৈঠকের প্রত্যাশা। 1.5 কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করতে হবে, দাবি হাসনাত আব্দুল্লাহর। ওমানে নিষিদ্ধ অক্ষয়ের ছবি তালিকায় যুক্ত হচ্ছে সৌদি ও কাতার। মালয়েশিয়ায় অপচিকিৎসা, বাংলাদেশি হাতুড়ে ডাক্তার সহ আটক 10। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জাহাদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।